আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি, সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলাওয়াতের শর্ট কোর্স আজকেরও দ্বিতীয় ক্লাস, অর্থাৎ মাত্র 4টা ক্লাসে যে কোরআন পড়তে জানে না তাকে কোরআনে প্রবেশ করার টেকনিক। গত ক্লাসে যেটা বলেছিলাম যে এখানে যারা আছে সবাই আপনারা পড়তে জানেন, তো আপনারা চেষ্টা করবেন টেকনিকটা মানে অ্যাডাপ্ট করতে বা অভ্যস্ত হতে, যেন আপনি কাউকে এইভাবে শেখাতে পারেন। আমরা দোয়াগুলো পড়ে ফেলেছি। কি আছে? কোরআন পড়ার জন্য 5টি জিনিস জানতে হয়। একটা হলো বর্ণ বা হারফের পরিচয়, 2 নম্বর কিছু চিহ্নের পরিচয়, 3 নম্বর হলো মাদ বা টেনে পড়ার পরিচয়, 4 নম্বর হলো গুন্না বা নাক দিয়ে পড়ার পরিচয়, 5 নম্বর ওয়াকফ বা থামার পদ্ধতি। গত ক্লাসে আমরা চিহ্নের পরিচয়টা দিয়ে অর্ধেক হরফের চর্চা করেছি। আজকে এইটুকু রিভিশন করে বাকি হরফটা শেষ করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে 3 নম্বর ক্লাসে মাদ গুন্না ওয়াকফ আলোচনা হবে, আর তারপরে শেষের ক্লাসে এই পুরোটা রিভিশন করে চর্চা ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আরবি বর্ণমালায় মোট 29টি বর্ণ আছে, তবে অনেক ভাষাবিদের মতে এই বর্ণ সংখ্যা হবে 28টি। তাদের যুক্তি হলো আলিফ এর কোনো স্বাধীন উচ্চারণ ধ্বনি নেই, যখন উচ্চারণ করা হয় তখন সে মানে হামজার উচ্চারণটা আসে। এই বিবেচনায় কেউ কেউ বলেছেন আলিফ আর হামজা একই, সেই হিসাবে 28টি। আবার কারো কারো মতে 29টি, যে আলিফের উচ্চারণ না থাকলে তার একটা মানে ফাংশনাল ব্যবহার আছে। তো সে যেই হোক, এই 28টি উচ্চারণের দৃষ্টিতে 28টি বর্ণকে মুখের 15টি জায়গা থেকে উচ্চারিত হয়। আমরা এই সিকোয়েন্সে আলিফ বা তা থা এই সিকোয়েন্সে বর্ণগুলো শিখবো না বা শেখাবো না। কারণ এইভাবে শেখাতে গেলে একটা মানুষ প্রথমে নিজের মতো একটা ভুল উচ্চারণ মানে অনুমান করে নেয়, পরবর্তীতে সঠিক উচ্চারণ শেখালে এই দুটো জায়গার মধ্যে কনফ্লিক্ট হয়। সচেতন ভাবে করলে সঠিক জায়গায়, একটু অসচেতন হলে ভুল জায়গা থেকে উচ্চারণটা হয়। এই জন্য আমরা এই বর্ণগুলো শিখবো উচ্চারণের স্থল অনুযায়ী, কণ্ঠনালীর শুরু থেকে ঠোঁট পর্যন্ত। আরেকটা কথা হলো, আরবি বর্ণমালায় কোনো স্বরবর্ণ নেই, সবগুলোই ব্যঞ্জন বর্ণ। এই যে উচ্চারণের দৃষ্টিতে 28টি বর্ণের মধ্যে সবগুলোই ব্যঞ্জন বর্ণ। আরবিতে আছে স্বরচিহ্ন, মাত্র 3টা স্বরচিহ্ন আছে আরবিতে। একটা হলো জবর বা ফাতহা বা আকার, জের, কাসরা বা ইকার, পেশ, দম্মা বা উকার। আরবিতে মাত্র 3টা স্বরচিহ্ন, আকার, ইকার এবং উকার। আরবিতে কোনো একার নেই, আরবিতে কোনো ওকার নেই। তাই আমাদের উচ্চারণে যদি কখনো একার বা ওকার চলে আসে তাহলে ধরে নিতে হবে যে আমাদের ভুল হচ্ছে, কারণ এটার অস্তিত্বই আরবিতে নেই। তাহলে 3টা হরকত, 3টাই মৌলিক চিহ্ন, 3টেই স্বরচিহ্ন। এরপর আছে সাকিন। সাকিন হলো চিহ্নহীনতা, তার মানে হলো এখানে জবরও নাই, জেরও নাই, পেশও নেই। এরপরে হলো তানউইন। তানউইনও কোনো স্বকীয় চিহ্ন নয়। আমরা নুন সাকিনকে পৃথক করে লিখবো না, চিহ্ন দিয়ে প্রকাশ করব, সেই জন্য হলো তানউইন। মানে
আকার বা ফাতার সাথে নুন সাকিন যুক্ত করলে হয় আন, ইর সাথে নুন যুক্ত করলে হয় ইন, ওর সাথে নুন যুক্ত করলে হয় ইন। ফাতহা তানউইন বা দুই জবর, কাসরা তানউইন বা দুই জের, দাম্মা তানউইন বা দুই পেশ। অর্থাৎ এটা এক প্রকার রাইটিং রুল। আমরা এই নুনটাকে পৃথকভাবে লিখবো না, চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। সবশেষে আছে সাদ্দা বা তাসদিদ, এটা একটা রাইটিং রুল। পাশাপাশি একই বর্ণ দুইবার এসেছে, আমি দুইবার লিখবো না, চিহ্নের সাথে প্রকাশ করব, সেটাই হলো এই তাসদিদ বা সাদ্দা। তার মানে মোট চিহ্ন আরবিতে 8টি, এর মধ্যে মৌলিক চিহ্ন হলো মাত্র 3টি, আকার, ইকার, উকার। একটা হলো চিহ্নহীনতা, সাকিন বা সুকুন, আর রাইটিং রুল হলো 4টা চিহ্ন, তানউইনের 3টা, এবং সাদ্দা বা তাসদিদের 1টা। এই মোট 8টা চিহ্ন। আমরা গতকালকে যেটুকু চর্চা করেছিলাম সেটুকু আজকে শর্ট চর্চা করব। যেমন আমরা কণ্ঠালের শুরু, বুকের দিক থেকে এসে যেখান থেকে আমাদের কণ্ঠনালীটা শুরু হয়, সেখান থেকে আমরা দুটো হরফ পাই, হামজা হা। হামজা হা। আমরা প্রত্যেকটা হরফকে দুটো প্রশ্ন করব, তুমি কোথা থেকে এবং তুমি কিভাবে। এই দুটো উত্তর যদি দিতে পারি তাহলে এই হরফটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আরবি উচ্চারণের প্রায় 70 থেকে 80% ডিপেন্ড করে বর্ণগুলোর বিশুদ্ধ উচ্চারণের উপর। আর বর্ণগুলোর বিশুদ্ধ উচ্চারণের 70 থেকে 80% ডিপেন্ড করে সঠিক জায়গা থেকে উচ্চারণের উপর। তাইলে প্রথমে আসলো হামজা। আমরা যদি হামজাকে জিজ্ঞেস করি তুমি কোথা থেকে, সে বলবে কণ্ঠনালী শুরু হতে। যদি জিজ্ঞেস করি কিভাবে, উত্তর হবে ধাক্কা দিয়ে ঝটকার সাথে। তাহলে আমরা নিচে একটা উচ্চারণ সিকোয়েন্স দেয়া আছে, যেমন প্রথমে হরকত আ, ই, উ, এটাকে একত্রিত করে আ, ই, উ, ই, আ, ই, আ, উ। এরপর তানউইনের ব্যবহার আন, ইন, উন। এরপর সাকিনের ব্যবহার আ, ই, উ। এরপর তাসদীদের ব্যবহার আ, আ, ই, ই, উ, উ। সবশেষে একালিপ মাদের ব্যবহার। আমরা নতুন করে শেখালে একটু প্রথম পরিচয় করিয়ে দেব। জবরের পরে খালি আলি একালিপ মাদ, জেরের পরে জজমালা ইয়া একালিপ মাদ, পেশের পরে জজমালা ওয়াও একালিপ মাদ। একালিপ মাদ এক হরকতের থেকে বেশি, ন্যূনতম 2 হরকত। বেশি হওয়াটা দোষের না, তবে সেটা যেন ইউনিফর্ম হয়, এবং খুব বেশি লম্বা করলে 3 আলিফ 4 আলিফ নিয়ে সমস্যায় পড়তে হবে। তাহলে আরেকবার যদি চর্চাটা করি, আ, ই, উ। আ, ই, উ, উ, ই, আ, ই, আ, উ। আন, ইন, উন। আ, ই, উ, আ, আ, ই, ই, উ, উ। আ, ই, উ। একই জায়গা থেকে এর পরের বর্ণটা হলো হা। যদি জিজ্ঞেস করি কোথা হতে, উত্তর হবে কণ্ঠনালীর শুরু হতে। যদি জিজ্ঞেস করি কিভাবে, উত্তরটা হবে হালকা আওয়াজে। যেমন নিচের সিকোয়েন্স যদি আমরা হাটাকে বসিয়ে দেই, তাহলে হা, হি, হু, হা, হি, হু, হু, হি, হা, হি, হা, হু, হান, হিন, হুন। সাকিন দিলে একেবারে ভিতর থেকে চাপ ছাড়া উঠে আসবে, আহ, ইহ, উহ, আহা, ইহি, উহু, হা, হি, হু। এরপর পরের পজিশনটা হলো কণ্ঠনালীর মাঝখান হতে দুটো হরফ, আইন, আইন, এবং হা। প্রথমে যদি আমরা আইন দেখি, নামটা হলো আইন, উচ্চারণটা আ। জিজ্ঞেস করা হয় কোথা হতে, কণ্ঠনালীর মাঝখান হতে। কিভাবে, হালকা চেপে পাতলা করে। আইনটা পাতলা হরফ, মোটা করা যাবে না। আ, 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 ই, উ। আ, ই, উ, উ, ই, আ, ই, আ, উ। আন, ইন, উন। আ, ই, উ, একবার মাঝখানে সে আটকে যাবে। আ, আ, ই, ই, উ, উ। আ, ই, উ।
এরপর হরফটা হলো হা। হা যদি জিজ্ঞেস করি কোথা হতে, উত্তর হলো কণ্ঠনালীর মাঝখান হতে। কিভাবে? চেপে বাতাস সহ। চেপে বাতাস সহ নিচের সিকোয়েন্সে বসিয়ে দিলে হা, হি, হু, হি হু, হি হা, হি হা হু, হান, হিন, হুন। আহ বাতাসটা চলমান থাকবে। ইহ, উহ, আহা, ইহি, উহু, হা, হি, হু। এই চর্চায় একটা বর্ণের যতগুলো ব্যবহার আছে সবগুলো এখানে চলে এসেছে। ৩ নাম্বার পজিশন, কণ্ঠনালীর শেষ হতে। গইন খ, গইন খ। যদি গয়নকে জিজ্ঞেস করি কোথা হতে, সে বলবে কণ্ঠনালীর শেষ হতে। কিভাবে? আংশিক খরখরার সাথে মোটা করে। দুইটা পয়েন্ট, একটা আংশিক খরখরা, একটা মোটা। গ, বাংলার গয়ের মতন একটু খরখরা ভাব থাকবে। গ, গি, গু, গগি গু, গগি গ, গি গ গু, গন, গিন, গুন। আগ সাকিন দিলে একটু মানে স্লিপ কেটে দাঁড়াবে। আগ, ইগ, ওগ, আগ গ, ইগ গি, উগ গু, গ, গি, গু। একই জায়গা থেকে তারপরের হরফ হলো হ। যদি জিজ্ঞেস করি কোথা হতে, উত্তর হবে কণ্ঠনালী শুরু হতে। যদি জিজ্ঞেস করি কিভাবে, উত্তর হবে আংশিক খরখরার সাথে মোটা করে। ঠিক আছে, তাহলে নিচের সিকোয়েন্সে বসিয়ে দেই। খ, কি, হু, খি খু, উখি খ, কি খ খু, হন, হিন, হুন, আখ, ইখ, উখ, আখ, ইক্ষি, উক্ষু, হ, কি, হু। মোটা হরফগুলোতে জবর দিলে জবরটা আসবে না। আর এটা আংশিক খরখরা, এই জন্য একেবারে বাংলা আর ক্ষয়ের মতো না, একটা খরখরা ভাব থাকবে। এরপর 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশনটা হলো কফ। যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার গোড়া তালুর সঙ্গে লাগিয়ে। কিভাবে? মোটা ঊর্ধ্বমুখী কলকলা। মোটা ঊর্ধ্বমুখী কলকলা। এই ঠিক নিচের সিকোয়েন্স দিয়ে কপটাকে বসিয়ে দেই। তাহলে অ, ই, কু, অকিকু, ওকিক, কিককু, কন, কিন, কুন। কলকলা মানে সাকিন দিলে প্রতিধ্বনিত হওয়া। সেই মোটা হরফে সাকিন দিলে ঊর্ধ্বমুখী কলকলা হয়, ঊর্ধ্বমুখী প্রতিধ্বনি। আ ক, ই ক, ও ক। তাসদিদ দিলে আক ক, ইক্কি, উক্কু, অ, ই, উ। এরপর হরফ 5 নাম্বার পজিশন। জিহ্বার গোড়াটা, যদি জিজ্ঞেস করি কাপকে কোথা হতে, জিহ্বার গোড়াটা একটু সামনে বাড়িয়ে তালুর সঙ্গে লাগিয়ে। কিভাবে? পাতলা করে। কা, কি, কু, কাকিকু, কুকিক, কিককু, কান, কিন, কুন, আক, ইক, উক, আক্কা, ইক্কি, উক্কু, কা, কি, কু। আলহামদুলিল্লাহ, আমরা মোট 5টা পজিশন এবং 8টা হরফ পেলাম। এরপরে পজিশনটা হলো জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে 3টা হরফ। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। প্রথমে জিম। যদি জিজ্ঞেস করি কোথা হতে, উত্তর হবে জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে। যদি বলি কিভাবে, পাতলা মজবুত পার্শ্বমুখী কলকলা। এবার নিচের সিকোয়েন্স যদি আমরা বসিয়ে দেই, যা, জি, জু, জাজিজু, জুজিজা, জিজাজু, জান, জিন, জুন। আজে, কপের ক্ষেত্রে কলকলা ছিল ঊর্ধ্বমুখী, আ ক,
জিমের ক্ষেত্রে আজ না, আজে একটু স্লিপ কাটার মতো। আজে, ইজে, উজে, আজ্জা, ইজ্জি, উজ্জু, যা, জি, জু। এরপর হাফটা হলো শিন, শিন। যে জিজ্ঞেস করি কথা হতে, জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে কিভাবে পাতলা বাতাস ছড়িয়ে নিচের সিকোয়েন্সে বসালে সা, শি, সু, শাশিসু, সুশিসা, শিশাসু, শান, শিন, শুন, আশ, ইস, উস, আশা, ইসি, উস্সু, সা, শি, সু। একই জায়গা থেকে তারপর পরের হাত হলো ইয়া, ইয়া। যে জিজ্ঞেস করি কথা হতে, জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে কিভাবে পাতলা ও নরম, পাতলা ও নরম। ইয়া জবর ইয়া, ইয়া জবর আ নয়, ইয়া জবর ইয়া। ইয়াজের ই, প্লেন ই নয়, জিহ্বাটা তালুর সঙ্গে চেপে। ইয়া পেশ ইউ, উ নয়, তাহলে ইয়া, ই, ইউ, 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 ইউ, ই, ইয়া, ইয়া, ইউ, ইয়ান, ইন, ইউন। এক্ষেত্রে সাকিন এবং তাসদিদের চর্চা করার যে জটিলতা আছে, কখনো কখনো এটা মাদ হয়ে যায়। এই জন্য মাত্র একটা করে সাকিন এবং তাসদিদের চর্চা করব। আই, আইয়া, ইয়া, ই, ইউ। এরপরে পজিশনটা হলো দদের পজিশন। যদি জিজ্ঞেস করি কথা হতে, জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কিভাবে মোটা করে। দ, দি, দু, দদি দু, দুদি দ, দিদ দু, দন, দিন, দুন, আদ, ইদ, উদ, আদ্দ, ইদ্দি, উদ্দু, দ, দি, দু। গত ক্লাসে আমরা র পর্যন্ত চর্চা করেছিলাম। এরপর হাফ হলো লাম। কথা হতে জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে তাদের গোড়ার সঙ্গে লাগিয়ে কিভাবে পাতলা এবং তাড়াতাড়ি। নিচের সিকোয়েন্সে বসালে লা, লি, লু, লালিলু, লুলিলা, লিলালু, লান, লিন, লুন, আল, ইল, উল, আল্লা, ইল্লি, উল্লু, লা, লি, লু। এরপর হলো নুন। কোথা হতে জিহ্বার আগাটা তালুর সঙ্গে লাগিয়ে কিভাবে পাতলা গুন্না। নিচের সিকোয়েন্সে বসালে না, নি, নু, নানি নু, নুনি না, নিনা নু, নান, নিন, নুন, আন, ইন, উন। কিন্তু গুন্না মানে হলো যখন তাসদিদ দিব তখন নাক দিয়ে উচ্চারণ করতে হবে, এটা ওয়াজিব গুন্না, না করলে কোরআন পড়ার ক্ষেত্রে গুনাহ হবে। আন্না, ইন্নি, উন্নু, না, নি, নু। ডিভিশনের শেষ বর্ণ হলো র, র। যে জিজ্ঞেস করি কথা হতে জিহ্বার আগার পিঠ তালুর সঙ্গে লাগিয়ে কিভাবে জবর বা পেশ হলে মোটা, জের হলে পাতলা। র, রি, রু, ররি রু, রুরি র, রির রু, রন, রিন, রুন, আর, ইর, ওর, আর র, ইর রি, ওর রু, র, রি, রু। এটুকু আমরা গত ক্লাসে মানে শেষ করেছিলাম, আজকে এটুকু রিভিশন করলাম। অর্থাৎ গত ক্লাসে আমরা শেষ করেছিলাম মোট 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা পজিশন এবং 15টি হরফ। আমাদের বাকি আছে আর মাত্র 5টা পজিশন, 10টি হরফ। এইটুকু চর্চা করে আজকের ক্লাসটা আমরা শেষ করব।
তবে এটা কিন্তু আমাদের মূল ক্লাস নয়, এটা একটা সাপ্লিমেন্টারি ক্লাস। মূল ক্লাসটা হলো মদিনা বইয়ের মাধ্যমে কোরআন বুঝতে শেখার ক্লাস। আমাদের কোরআনটা যেমন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা ফরজ, ঠিক একইভাবে কোরআনটাকে যথাযথভাবে বুঝতে জানাটাও আমাদের জন্য ফরজ। আর কোরআনটা বোঝার ক্ষেত্রে পৃথিবীতে যত ম্যাথোডোলজি আছে, মদিনার ম্যাথোডোলজির মতো এত সহজ এবং এত গভীর ম্যাথোডোলজি আমার চোখে পড়েনি। একদিকে সহজ আর একদিকে গভীর। কারণ আমরা কোরআনকে বিশ্লেষণ করে বুঝতে চাই। কারণ কোরআনটা না জেনে কিভাবে জান্নাত পাওয়া যেতে পারে এটা আসলে কোনো হিসাবই আসে না। কারণ কোরআন না জানা ব্যক্তি কিয়ামতে অন্ধ হয়ে উঠবে, কোরআন না জানা ব্যক্তিকে আল্লাহ ভুলে যাবেন। সূরা তাহা আয়াত নাম্বার 124, 25, 26। কোরআন না জানা ব্যক্তির বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন, তার কিভাবে জান্নাত হতে পারে? কোরআন না জানা ব্যক্তির বিরুদ্ধে কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে। মুসলিমের হাদিস, 223 নম্বর হাদিস। সুতরাং শুধুমাত্র কোরআনটা পড়তেই জানা নয়, কোরআনটা যথাযথভাবে বুঝতেও জানতে হবে, আমাদের কোনো বিকল্প নেই ইনশাআল্লাহ। আর শয়তান কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, কারণ শয়তানের প্রথম কাজটাই হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখা। তার প্রমাণ হলো যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন অধ্যয়ন করি, তখন আউযুবিল্লাহ পড়াটা ওয়াজিব। অন্য কোনো ক্ষেত্রে আউযুবিল্লাহ পড়াটা ওয়াজিব নয়, পড়লে পড়া যেতে পারে। তো যাই হোক, আমাদের আজকে 2 নম্বর ক্লাস চলছে। 3 নম্বর ক্লাস হলো আগামী সোমবার, 4 নম্বর ক্লাসটা আগামী বুধবার, এবং আগামী সপ্তাহের শনিবার অর্থাৎ 2 অগাস্ট থেকে আমাদের মূল ক্লাসটা শুরু হবে, ল্যাঙ্গুয়েজের মদিনা সিরিজের ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আবার এবার সামনে আগাই। এরপরে হরফ হলো তা, নাম হলো তা, উচ্চারণটাও তা। ডান দিকে দেখুন, উচ্চারণের স্থল জিহ্বার আগাটা উপরের সামনের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই হরফটি উচ্চারণ করতে হয়। অবস্থা: ঠোঁট নড়বে না, গালো নাক ফুলবে না, কপাল ঘুষবে না। ঠোঁট হালকা ফাঁক করে হরফটি উচ্চারিত হবে। বৈশিষ্ট্যটা পাতলা, তবে পাতলা করে উচ্চারিত হবে, তবে জজম বা সাকিন দিলে একটু বাতাস বের হবে। তাহলে সামারি হিসাবে যদি আমরা বলি, তাকে যদি জিজ্ঞেস করি কথা হতে, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কিভাবে পাতলা করে। তা, তি, তু, তাতিতু, তুতিতা, তিতাতু, তান, তিন, তুন। আত, এক্ষেত্রে সাকিন দিলে একটু বাতাস ছাড়তে হবে। আত, ইত, উত, আত্তা, ইত্তি, উত্তু, তা, তি, তু। এর পরের হরফ হলো দাল। জিজ্ঞেস করি কথা হতে, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কিভাবে এটা পাতলা পার্শ্বমুখী কলকলা। আমরা নিচের চর্চায় যদি আসি, অবস্থা আগের মতোই। দা, দি, দু, দাদি দু, দুদিদা, দিদাদু, দান, দিন, দুন। আদ, ইদ, ওদ, আদ্দা, ইদ্দি, উদ্দু, দা, দি, দু। এরপরে একই জায়গা থেকে এরপর হরফ হলো ত। একই জায়গা থেকে 3টা হরফ, এর মধ্যে 2টা হলো পাতলা, একটা হলো মোটা। 2টা হলো পাতলা, একটা হলো মোটা। তো একই জায়গা থেকে পাতলা মোটা কিভাবে আমরা সেপারেট করব? যখন পাতলা হরফ উচ্চারণ করব তখন জিহ্বাটা থাকবে ফ্ল্যাট, যখন মোটা হরফ উচ্চারণ করব তখন জিহ্বাটা লম্বালম্বি ভাঁজ করব, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে রাখবো, কিন্তু উচ্চারণটা যতটুকু ভিতরে আনতে পারি। ত, তি, তু, ততিতু, তুতিত, তিততু, তন, তিন, তুন,
তন, তিন, তুন। তাহলে ত্বকে যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। কিভাবে? মোটা ঊর্ধ্বমুখী কলকলা। আমরা যদি প্রথম থেকে চর্চাটা করি, ত, তি, তু, ততিতু, তুতিত, তিততু, তন, তিন, তুন। আত, মোটা হরফে কলকলা করলে কলকলা হয় ঊর্ধ্বমুখী। আত, ইত, উত, আত্ত, ইত্তি, উত্তু, ত, তি, তু। এরপর বন্ড হলো যা, যা, নামও যা, উচ্চারণও যা। যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। অবস্থা তো একই, বৈশিষ্ট্য হলো পাতলা মৌমাছির আওয়াজ। তাহলে যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার আগা নিচের সামনের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। কিভাবে? পাতলা মৌমাছির আওয়াজে। যা, জি, জু, জাজিজু, জুজিজা, জিজাজু, জান, জিন, জুন, আজ, ইজ, উজ, আজ্জা, ইজ্জি, উজ্জু, যা, জি, জু। এরপর হাবটা হলো সিন, সিন। একই জায়গা থেকে। তাহলে যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার আগা নিচের সামনের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। কিভাবে? পাতলা চড়ুই পাখির আওয়াজ, পাতলা চড়ুই পাখির আওয়াজ। সা, সি, সু, সা, সি, সু, সাসিসু, সুসিসা, সিসাসু, সান, সিন, সুন, সান, সিন, সুন, আস, ইস, উস, আচ্ছা, ইসি, উসু, সা, সি, সু। এরপর হরফটা হলো সদ, সদ। একই জায়গা থেকে তিনটা হরফ, জা, সিন, সদ। এর মধ্যে দুটো হলো পাতলা, একটা হলো মোটা। সেপারেট করবো কিভাবে? পাতলা হরফ উচ্চারণের সময় জিহ্বাটা ফ্ল্যাট বা সমান থাকবে, মোটা হরফের সময় জিহ্বাটা লম্বালম্বি ভাঁজ করব এবং জিহ্বার আগাটা যথাস্থানে লাগিয়ে রাখবো, উচ্চারণটা যতখানি পারি ভিতরে নিয়ে আসবো। স, সি, সু, সসিসু, সুসিস, সিসাসু, সন, সিন, সুন, সন, সিন, সুন। এরপরে দ্বিতীয় লাইনে আসলে আস, ইস, উস, আস, ইসি, উসু, স, সি, সু। আবার যদি চর্চা করি একটু, স, সি, সু, সসিসু, সুসিস, সিসাসু, সন, সিন, সুন, আস, ইস, উস, আস, ইসি, উসু, স, সি, সু। এরপর বন্ড হলো সা, সা। যে জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার আগা উপরের সামনে দাদা আগার সঙ্গে হালকা করে লাগিয়ে। কিভাবে? পাতলা ও নরম করে। তাহলে আমরা যদি নিচের চর্চায় আসি, সা, সি, সু, সাসিসু, সুসিসা, সিসাসু, সান, সিন, সুন, আস, ইস, উস, আচ্ছা, ইসি, উসু, সা, সি, হু। এরপর হরফটা হলো জাল, জাল। একই জায়গা থেকে যদি জিজ্ঞেস করি কোথা হতে,
জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। অবস্থা তো একই থাকবে, বৈশিষ্ট্য হলো পাতলা এবং নরম। রা রি রু, জা জি জু, জাজিজু, জুজিজা, জিজাজু, জান জিন জুন, জান জিন জুন, আজ ইজ উজ, আজরা ইজি, উজ্জু, জা জি জু। আরেকবার চর্চা করলে জা জি জু, জাজিজু, জুজিজা, জিজাজু, জান জিন জুন, আজ ইজ উজ, আজ্জা ইজি, উজ্জু, জা জি জু। এরপরের হরফটা হলো র। র, তাহলে একই জায়গা থেকে দুটো হলো পাতলা হরফ, একটা হলো মোটা হরফ। তাহলে এখন সা এবং জাল হলো পাতলা, র হলো মোটা। তাহলে পার্থক্যটা কিভাবে করব? পাতলা হরফের ক্ষেত্রে যথারীতি জিহ্বাটা থাকবে ফ্ল্যাট, আর মোটা হরফের ক্ষেত্রে জিহ্বাটা লম্বালম্বি ফোল্ড করব বা ভাঁজ করব। মাঝখানটা নিচু হবে, দুই পাশটা একটু উঁচু হবে। জিহ্বার আগাটা যথাস্থানে লাগিয়ে রাখবো, উচ্চারণটা যতখানি উপরে আনা যায়। জ জি জু, জ জি জু, জজিজু, জুজিজ, জিজজু, জন জিন জুন, জন জিন জুন, আজ ইজ উজ, আজ ইজ উজ, আজ ইজি উজু, জ জি জু। অর্থাৎ যদি জিজ্ঞেস করা হয় কোথা হতে, জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। কিভাবে? নরম ও মোটা। একবার যদি চর্চা করি, জ জি জু, জজিজু, জুজিজ, জিজাজু, জন জিন জুন, আজ ইজ উজ, আজ ইজি উজু, জ জি জু। এরপরে হরফটা হলো ফা। ফা, যদি জিজ্ঞেস করি কোথা হতে, সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে। অর্থাৎ সামনের দুই দাঁত নিচের ঠোঁটের পেট বা ভিতর অংশের সঙ্গে লাগিয়ে। কিভাবে? পাতলা তাড়াতাড়ি, পাতলা তাড়াতাড়ি। ফা ফি ফু, এক্ষেত্রে বাতাসটা চলমান থাকবে। ফা ফি ফু, ফাফিফু, ফুফিফা, ফিফাফু, ফান ফিন ফুন, ফান ফিন ফুন, আফ ইফ উফ, আফ ইফ উফ, আফা ইফি উফু, ফা ফি ফু। আরেকবার চর্চা করলে ফা ফি ফু, ফাফিফু, ফুফিফা, ফিফাফু, ফান ফিন ফুন, আফ ইফ উফ, আফা ইফি উফু, ফা ফি ফু। এরপর হরফ হলো বা। বা, যে জিজ্ঞেস করি কথা হতে, দুই ঠোঁটের মাঝখান হতে। কিভাবে? পাতলা পার্শ্বমুখী কলকলা, পাতলা পার্শ্বমুখী কলকলা। বা বি বু, বাবিবু, বুবিবা, বিবাবু, বান বিন বুন, বান বিন বুন, আবে, যেহেতু পাতলা হরফ পার্শ্বমুখী কলকলা হবে। আবে একটু স্লিপ কাটার মতো। ইবে, ওবে, আবে, ইবে, ওবে, আব্বা, ইব্বি, উব্বু, বা, বি, বু। আরেকবার যদি চর্চা করি, বা বি বু, বাবিবু, বুবিবা, বিবাবু, বান বিন বুন, বান
বিন, বুন, আবে, ইবে, ওবে, আব্বা, ইব্বি, উব্বু, বা, বি, বু। এরপর হাফটা হলো মিম, মিম। যদি জিজ্ঞেস করি কথা হতে, দুই ঠোঁটের মাঝখান হতে। কিভাবে? পাতলা এবং গুন্না, পাতলা এবং গুন্না। মা, মি, মু, মামি মু, মুমি মা, মিমা মু, মান, মিন, মুন, মান, মিন, মুন। সাকিন দিলে আম, ইম, ওম, আম, ইম, ওম। তবে যখন তাসদীদ দিব ওয়াজিব গুন্না। আম্মা, ইম্মি, উম্মু, মা, মি, মু। আরেকবার, মা, মি, মু, মামি মু, মুমি মা, মিমা মু, মান, মিন, মুন, আম, ইম, উম, আম্মা, ইম্মি, উম্মু, মা, মি, মু। সবশেষ হরফ ওয়াও, ওয়াও। নাম হলো ওয়াও, কিন্তু উচ্চারণ ওয়া। কোথা হতে? দুই ঠোঁটের মাঝখান হতে। কিভাবে? পাতলা ও নরম। ওয়া, ওয়া, ওয়া জবর ওয়া, ওয়াজের উই। এটা কিন্তু আর বি নয়, ওয়াজের উই, কিন্তু ঠিক দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণটা আনতে হবে। উই, উই। ওয়া পেশ উ, একেবারে দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণটা আসবে। ওয়া, উই, উ, ওয়া, উই, উ, ওয়া, উই, উ, উ, উই, ওয়া, উ, উই, ওয়া, উই, ওয়া, উ, ওয়ান, উইন, উন, ওয়ান, উইন, উন, ওয়া, উই, উ। এই হলো মোট 28টি বর্ণ, 15টি জায়গা। এখন এই পুরো হরফটাকে আমরা যেভাবে চর্চা করলাম, আমরা তো একটু ফাস্ট গেলাম। যখন একবারে ওরকম ব্যক্তি হবে যে কিছুই জানে না, তাকে আমরা এটা একটু আরেকটু স্লো যাব। আরেকটু স্লো গেলে তার জন্য এটা টাফ হবে না। হয়তো আমরা পরপর 2 ক্লাসে জায়গায় হয়তো তার জন্য ক্লাসটা আমরা আরেকটু বাড়াতে পারি। কিন্তু এভাবে চর্চা করলে সে একটা বর্ণের যতগুলো মানে যতগুলো শেপ হতে পারে, যত রকম উচ্চারণ শেপ হয়, সবগুলো কিন্তু এই চর্চার মধ্যে কভার হয়েছে। এখন আমাদের কাজ হলো এই বর্ণগুলোকে দুটো প্রশ্ন করা। তুমি কোথা হতে, তুমি কিভাবে। এই উত্তরগুলো চেষ্টা করতে হবে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে উত্তরটা দেয়া। কিভাবে উত্তরটা দিব? প্রথম হলো তুমি কোথা হতে। কণ্ঠের শুরু হতে হামসা হা, মাঝখান হতে আইন হা, শেষ হতে গইন খ। জিহ্বার গোড়াটা তালুর সঙ্গে লাগিয়ে কপ, একটু সামনে বাড়িয়ে তালুর সঙ্গে লাগিয়ে কাপ, জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে জিম শিমিয়া। জিহ্বার গোড়ার কিনার উপরে তাদের গোড়ার সঙ্গে লাগিয়ে দত, জিহ্বার আগার কিনারা উপরে এক পাশে তাদের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম, জিহ্বার আগাটা তালুর সঙ্গে লাগিয়ে র, জিহ্বার আগার পিঠ তালুর সঙ্গে, জিহ্বার আগাটা তালুর সঙ্গে লাগিয়ে নুন, জিহ্বার আগার পিঠ তালুর সঙ্গে লাগিয়ে র। জিহ্বার আগাটা উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা দাও ত, জিহ্বার আগাটা নিচে দাঁতের পেট আগার সঙ্গে লাগিয়ে ঝাসিন স, জিহ্বার আগাটা উপরে দাঁতের আগার সঙ্গে হালকা করে লাগিয়ে সা দাও দ, উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে ফা, দুই ঠোঁটের মাঝখান থেকে বামি মোয়াও। এইটুকু একটু দ্রুত বললে অ্যাটলিস্ট 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডস এর মধ্যে এটুকু বলার চর্চা করতে হবে। আর এটা যদি আপনি 1 মিনিটের মধ্যেও বলতে পারেন, দেখবেন আপনার একেবারে সেট হয়ে গেছে। 2 নাম্বার যেটা বলার চেষ্টা করতে হবে সেটা হলো বৈশিষ্ট্য। কিভাবে? হামজা জটকার সাথে ধাক্কা দিয়ে, হা হালকা আওয়াজে, আইন হালকা চেপে পাতলা করে, হা চেপে বাতাস সহ, গয়েন মোটা আংশিক খরখরা,
অ মোটা আংশিক খরখরা, কফ মোটা ঊর্ধ্বমুখী কলকলা, কাপ পাতলা, জিম পাতলা মজবুত পার্শ্বমুখী কলকলা, শিন পাতলা আওয়াজ বাতাস ছড়িয়ে, ইয়া পাতলা নরম, দত মোটা, লাম পাতলা তাড়াতাড়ি, নুন পাতলা গুন্না, র জবর পেশ হলে মোটা, জের হলে পাতলা, তা পাতলা সাকিন দিলে একটু বাতাস বের হবে, দাল পাতলা পার্শ্বমুখী কলকলা, ত পাতলা ঊর্ধ্বমুখী কলকলা, জা পাতলা মৌমাছির আওয়াজ, সিন পাতলা চড়ুই পাখির আওয়াজ, সদ মোটা বালিহাঁসের আওয়াজ, তা পাতলা জাল সরি সা পাতলা ও নরম, জাল পাতলা ও নরম, জ মোটা ও নরম, ফা পাতলা বাতাস সহ, বা পাতলা বাঁশমুখী কলকলা, মিম পাতলা গুন্না, ওয়াও পাতলা নরম। এইটুকু মৌলিক বৈশিষ্ট্য, যেটাকে আরবিতে বলে সিফাত। এই বৈশিষ্ট্যটুকু যদি আমাদের জানা থাকে, আমরা অভ্যস্ত থাকি, তাহলে আমাদের এই ভুলগুলো আর হবে না ইনশাআল্লাহ। আগামী ক্লাসে প্রত্যেকে 1.5 মিনিটের মধ্যে সর্বোচ্চ বলার চেষ্টা করবে। 1 নম্বর হলো কোথা হতে, 2 নম্বর হলো কিভাবে। তো যেটা বলছিলাম যে এটা হলো কিন্তু আমাদের সাপ্লিমেন্টারি ক্লাস। আমাদের মূল ক্লাসটা শুরু হবে 2 তারিখ থেকে, মদিনা বইয়ের মাধ্যমে কোরআন বুঝতে শেখার কোর্স। দেখুন তো আপনাদের কার কি প্রশ্ন আছে এ ব্যাপারে। যদি কেউ গ্রুপে না থাকেন, আমি চ্যাট বক্সে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কারণ এই পিডিএফটা আমি গ্রুপে ক্লাস শেষে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি চ্যাট বক্সে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিলাম। যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে না থেকে থাকেন, আপনারা এখানে লিঙ্কে টাচ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। এই পিডিএফটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন, অন্যকে দিতে পারবেন, এমনকি আপনি যদি এই পিডিএফটা ব্যবহার করে অন্য কিছু শেখাতে চান সেটাও করতে পারবেন। এগুলো সব উন্মুক্ত। আগামী ক্লাসে আপনার জন্য দুটো কাজ থাকবে। গ্রুপ ইজ ফুল। ঠিক আছে, আপনি গ্রুপের সেক্ষেত্রে হয়তো নতুন একটা গ্রুপ ওপেন করতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যদি এরকম কেউ থাকেন, আমি আপনার নাম্বারটা চ্যাট বক্সে দিচ্ছি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি প্রয়োজনে আপনাকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবো, পরে আমি নতুন গ্রুপ খুলে করব। আমি চ্যাট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখে আপনি ইন্ডিভিজুয়াল একটা মেসেজ দিয়ে রাখবেন যে আমি আমাকে পিডিএফটা পাঠিয়ে দেন। গ্রুপ ফুল মানে কি স্যার? গ্রুপ ফুল মানে প্রবলি হয়েছে এরকম যে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের টোটাল মেম্বার যে কতজন নেওয়া যায়, সম্ভবত 1024 জন কিনা আমি জানি না, কনফার্ম না আর কি। যেহেতু একজন মেসেজ দিয়েছে গ্রুপ ইজ ফুল, এই যে আরেকজন লিখছে কান এন্টার ইন দ্য গ্রুপ, হতে পারে গ্রুপ। আমরা কি বের হয়ে যাব? তাহলে তারা ঢুকতে পারবে না, এরকম করে? না, সেটা করতে হবে না। নতুন গ্রুপ করবো, একটা গ্রুপ 2 করবো। 1025 জন আছে, আমি জানি না এদের সর্বোচ্চ লিমিটটা কত। এখানে তো 17 জন দেখায় মাত্র। ওটা না, আপনি কিভাবে জানেন? না সেটা ওটা না, ওইটা না, হোয়াটসঅ্যাপ গ্রুপে ও আচ্ছা, আচ্ছা বুঝছি। জি, যেখানে ও আচ্ছা। সকল মেসেজ পাওয়া যায়। জি, জি, ঠিক আছে। ওই মেসেজের মেম্বার আছে 1025 জন। যদি এটাই হাইয়েস্ট লিমিট হয়, তাহলে তো আরেকটা সেকেন্ড গ্রুপ ওপেন করবে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে। জি। ঠিক আছে ইনশাআল্লাহ। আর কি কারো কোনো প্রশ্ন ছিল? আগামী ক্লাসে দুটো কাজ, আপনারা সবাই চেষ্টা করবেন এটা বলার, কারণ এই বলাটা আপনারা যারা জানেন আপনাদের সুবিধা হবে।
কারণ আপনি এটা যখন দ্রুত বলবেন তখন তেলাওয়াতের জন্য আপনার ওই জায়গাগুলো সেট হয়ে যাবে। কারণ তেলাওয়াতের সময় তো চিন্তা করে বর্ণটাকে আমরা ডিটেক্ট করতে সম্ভব না। বর্ণগুলো এমন ভাবে সেট হতে হবে যেমন আপনার চিন্তাই করা লাগবে না। যেমন একজন হাফেজরা হাফেজ হওয়ার পরেও প্রায় 10 দিন 15 দিন টানা হারফের মাস করে, কিন্তু হাতগুলোকে প্রপারলি সেট করার জন্য। এই জন্য যত চর্চা করবেন হারফের, আপনার লেভেলটা অত ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। তাইলে ধরে নিতে পারি কারো কোনো প্রশ্ন অবশিষ্ট নেই। তাহলে ইনশাআল্লাহ আজকের জন্য আমরা বিদায় নেই। আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী সোমবার। তেলাওয়াতের 3 নাম্বার ক্লাস হবে ইনশাআল্লাহ। বুধবার তেলাওয়াতের 4 নাম্বার ক্লাস এবং শেষ ক্লাস, এবং আগামী শনিবার অর্থাৎ 2 আগস্ট মদিনা বইয়ের মাধ্যমে কোরআন বস্তি শেখার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি কারোর উপরে শয়তান বিজয়ী হতে পারবে না, এবং আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ টুকু দিয়ে হলেও ক্লাসে টিকে থাকার ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নিয়ে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।